এক গ্রামে অর্জুন নামে এক শিকারী বাস করত। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর ও দয়া মায়াহীন প্রকৃতির। সেদিনও সে জঙ্গলে জাল পেতে বসেছিল। কিছুক্ষণ পর একটি সুন্দরী পাখি তার জালে আটকে গেল। অর্জুন মুচকি হাসল। জালে তো তুই ফেসেই গেছিস, এবার আর রেহাই নেই। আজকাল রাজপ্রাসাদে পাখির মাংসের খুব কদর বেড়েছে। এইটুকু বলে অর্জুন তীর ছুঁড়ল। তীরটি পাখির শরীর ফুঁড়ে দিল, আর পাখিটি ছটফট করতে করতে মারা গেল। অর্জুন মৃত পাখিটিকে তুলে নিয়ে গ্রামের দিকে রওনা হলো। অর্জুন, তোমার হাতের ওই পাখিটা তো জালে আটকা পড়েছিল, তবে ওকে মারার কি দরকার ছিল? মোড়ল মশাই, আমি এই পাখি ধনীরাম ব্যাপারীর কাছে বিক্রি করি। সে এগুলো রাজপ্রাসাদে পাঠায়। ওখানকার রাজা পাখির মাংস খুব পছন্দ করেন। ওকে যখন মরতেই হতো তখন আমি আগেই মেরে ফেললাম, এতে ভুল কোথায়? অর্জুন, তুমি বড়ই নিষ্ঠুর। মনে একটু দয়া মায়া রাখো, এত অহংকার ভালো নয়। মোড়ল মশাই, আমি শিকারী, কোনো কবিরাজ নই। আমার কাছে দয়া আশা করবেন না। জঙ্গলের পশু পাখিদের শেষ পরিণতি আমি। মোড়ল মশাইয়ের মুখ গম্ভীর হয়ে গেল। দেখে নিও অর্জুন, একদিন তোমাকে এর মাসুল গুনতেই হবে। অর্জুন কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আরে বাহ অর্জুন, কালী মহারাজ বলছিলেন যে অনেকদিন হলো বুনো পাখির মাংস খাননি। তুই একদম সঠিক সময় এসেছিস। মহারাজ খুশি হবেন, আর তুইও ভালো দাম পাবি। ধনীরাম অর্জুনকে কিছু মুদ্রা দিল। অর্জুন আনন্দিত মনে বাড়ি ফিরে এলো। আজ আবার মোড়ল মশাই আমাকে উপদেশ দিচ্ছিলেন। উনি জানেন আমি শিকারী, তবুও জ্ঞানের কথা শোনান। ঠিক তখনই তার 10 বছরের মেয়ে চম্পা সেখানে এলো। বাবা, মোড়ল মশাই ঠিকই বলেন। তুমি শিকারী এটা ঠিক, কিন্তু পশু পাখিদের বড় নির্দয়ভাবে মারো। তোমার এমনটা করা উচিত নয়। চুপ কর চম্পা। আমি যদি শিকার না করি তবে পরিবারের মুখে অন্ন তুলে দেব কিভাবে? শিকার করাই আমার পেশা। অর্জুন এ কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল। রাধা মেয়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। পরের দিন অর্জুন আবার জঙ্গলে গেল। সে আবার জাল পাতল এবং অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু সেদিন তার জালে কোনো শিকার ধরা পড়ল না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে সে নিরাশ হয়ে বাড়ি ফিরল। কি হয়েছে গো? তোমার মুখ এত ভার কেন? রাধা, আজই প্রথম এমন হলো যে আমার জালে একটা শিকারও ধরা পড়লো না, খালি হাতে ফিরতে হলো। তাতে মন খারাপ করার কি আছে? কাল নিশ্চয়ই কিছু একটা ধরা পড়বে। পরের দিনও একই ঘটনা ঘটল। তারপর আরও একদিন, কিন্তু অর্জুনের জালে কোনো শিকার কিছুতেই ধরা পড়ছিল না। দিনের পর দিন একইভাবে কাটতে লাগলো। পশু পাখিরা যেন জঙ্গল থেকে উধাও হয়ে গেছে। অর্জুনের কপালে চিন্তার ভাঁজ বাড়তে লাগলো। আরে অর্জুন, অনেক দিন হয়ে গেল, এখনো কোনো ভালো শিকার আনলে না। কি বলবো ধনীরাম বাবু, গত কয়েকদিন ধরে আমার জালে একটা শিকারও আটকাচ্ছে না। বুঝতে পারছি না কি হয়েছে। মনে হচ্ছে তোর কপালে শনির দশা লেগেছে।
এবার আমাকে অন্য শিকারী খুঁজতে হবে। এইটুকু বলে ধনীরাম সেখান থেকে চলে গেল। অর্জুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এবার কি হবে গো? যদি এমনটাই চলতে থাকে তবে আমাদের হাঁড়িতে যে চালও জুটবে না। অর্জুন চুপ করে রইল। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? গত কয়েকদিন ধরে তুমি খালি হাতে ফিরছো। ঘরে যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন তো এক দানা শস্য অবশিষ্ট নেই। আজকেও যদি তুমি খালি হাতে ফেরো তবে আমাদের না খেয়েই থাকতে হবে। এই কথা শুনে অর্জুনের চোখ ছলছল করে উঠল। চিন্তা করো না রাধা, আমার বিশ্বাস আজ নিশ্চয়ই কোনো শিকার পাবো। অর্জুন বাড়ি থেকে বেরিয়ে পড়ল। জঙ্গলে পৌঁছে সে সারা দিন জাল পেতে বসে রইল, কিন্তু সেদিনও কোনো শিকার তার কপালে জুটল না। খিদে আর ক্লান্তিতে দুর্বল অর্জুন একটা গাছের নিচে বসে পড়ল। হে ঈশ্বর, এবার আমি কি করব? খালি হাতে ফিরলে রাধা ভেঙে পড়বে, আমার চম্পাও না খেয়ে ঘুমিয়ে পড়বে। ওরা দুজনেই আমার পথ চেয়ে আছে। এখন আমি কি করি? অর্জুনের মুখ হতাশায় ভরে গেল। কিছুক্ষণ পর তার মাথায় একটা বুদ্ধি এলো। হ্যাঁ, একটা কাজ করি, ঝর্ণার ওদিকে যাই, ওখানে নিশ্চয়ই কোনো শিকার মিলবে। এ কথা বলে সে দ্রুত ঝর্ণার দিকে রওনা হলো। কিছুক্ষণ পরেই অর্জুন একটা সুন্দর ঝর্ণার কাছে পৌঁছে গেল। সে ইতি উতি তাকাচ্ছিল, তখনই হঠাৎ তার নজরে পড়ল এক বিচিত্র বকের ওপরে। এ কি? এ তো সোনার বক, আর এটা এমন চকচক করছে কেন? আমি যদি একে ধরতে পারি তবে আমার সব দারিদ্র্য ঘুচে যাবে। অর্জুন এগিয়ে গেল, কিন্তু যেই সে তাকে ধরার জন্য পা বাড়ালো অমনি তার পা পিছলে গেল। সে ঝর্ণার ভিতর পড়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর অর্জুনের জ্ঞান ফিরল। সে দেখল সে আবার সেই ঝর্ণার সামনেই দাঁড়িয়ে আছে। সোনার বকটি তার সামনেই দাঁড়িয়েছিল। তুমি বড়ই নিষ্ঠুর শিকারী অর্জুন, তবে তোমার মন এখনো পুরোপুরি কলুষিত হয়নি। তোমার ভেতরে কোথাও না কোথাও দয়া অবশিষ্ট আছে। সেই কারণে তুমি পাথর হয়ে যাওনি, না হলে এতক্ষণে তুমি পাথরের মূর্তিতে পরিণত হতে। কি? তুমি এসব কি বলছো? আর তুমি মানুষের ভাষায় কথা বলছো কিভাবে? তুমি তো একটা বক। তুমি কি ভালো করে দেখোনি? আমি কোনো সাধারণ বক নই, বরং এক মায়াবী বক। আর আমি কে সেটা জানার সময় তোমার এখনো হয়নি। এবার এখান থেকে চলে যাও। আমি খালি হাতে যেতে পারবো না। আমার পরিবার না খেয়ে আছে, আমার স্ত্রী আর মেয়ে আমার উপর নির্ভর করে আছে। অর্জুন সেই সোনার বককে তার সব দুঃখের কথা খুলে বলল। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার বদলে তোমাকে একটি কাজ করতে হবে। কেমন কাজ? তুমি এ পর্যন্ত না জানি কত নিরীহ প্রাণীকে মেরেছ। আমার প্রশ্নের উত্তর দাও, তুমি জঙ্গলের পশুদের এত নির্দয়ভাবে কেন মারো? অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর তার চোখ ভিজে এলো। আমি সব সময় এমন ছিলাম না। আমার যখন 15 বছর বয়স, তখন বাবার সাথে শিকার শিখতে আসতাম। একদিন আমার সামনেই এক সিংহ আমার বাবাকে বড় নিষ্ঠুরভাবে মেরে ফেলল। তখন থেকেই বনের পশুদের প্রতি আমার মনে ঘৃণা জন্ম নেয়। সোনার বকটি অর্জুনের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। সিংহ তোমার বাবাকে মেরেছিল কারণ ওটাই তার স্বভাব, কিন্তু তুমি মানুষ অর্জুন। মানুষের স্বভাব সিংহের মতো নয়। মানুষ তখনই মানুষ যখন তার ভেতরে দয়া বেঁচে থাকে। এবার আমার কথা শোনো, আজ থেকে তুমি কোনো প্রাণীকে মারবে না, বরং তাদের সাহায্য করবে। প্রতিদিন জঙ্গলে আসবে এবং কোনো আহত বা বিপদে পড়া প্রাণীকে উদ্ধার করবে।
এটাই হবে তোমার প্রায়শ্চিত্ত। তুমি যত বেশি প্রায়শ্চিত্ত করবে, ধনসম্পদ নিজে থেকেই তোমার কাছে আসবে। কি? ধনসম্পদ নিজে থেকে আসবে? তা কিভাবে সম্ভব? যখনই তুমি কোনো বিপদে পড়া প্রাণীর প্রাণ বাঁচাবে, সন্ধ্যায় বাড়ি ফিরে নিজের বিছানার নিচে দেখবে তুমি সোনার মুদ্রা পাবে। ওটাই হবে তোমার পুরস্কার। এটুকু বলে সোনার বকটি সোনালি আলোয় মিশে গিয়ে অদৃশ্য হয়ে গেল। অর্জুন বাড়ি ফিরতে যাবে এমন সময় তার নজরে পড়ল একটা হরিণ। সেটি যন্ত্রণায় কাতরাচ্ছিল, তার পায়ে কাঁটা ফুটেছিল। হয়তো এটাই সেই পরীক্ষা যার কথা সোনার বক বলছিল। আমি যদি এই হরিণটাকে ধনীরাম ব্যাপারীর কাছে বিক্রি করি তবে অনেক দাম পাবো। অর্জুন তার ধনুক তুলল এবং তীর যোজনা করল, কিন্তু তখনই তার মনে সোনার বকের কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো। সে থমকে গেল এবং ধীরে ধীরে তীর ধনুক নিচে নামিয়ে রাখল। না, আর কোনো নিরীহ প্রাণীকে আমি মারব না। অর্জুন হরিণটির কাছে গেল। তার পা থেকে কাঁটা বের করল এবং কাছি বেড়ে ওঠা বনৌষধি দিয়ে প্রলেপ লাগিয়ে দিল। হরিণটি তার বড় বড় মায়াবী চোখে অর্জুনের দিকে তাকিয়ে জঙ্গলের গহীনে মিলিয়ে গেল। অর্জুন বাড়ি ফিরল। রাধা দরজায় দাঁড়িয়েছিল। কি হলো গো? আজ কোনো শিকার পেলে? না, আজও কোনো শিকার পাইনি। তবে আজ আমি এক আহত হরিণকে সাহায্য করেছি। অর্জুন সব ঘটনা রাধাকে বলল এবং গিয়ে খাটিয়ার পাশে বসল। তখনই তার নজর পড়ল খাটিয়ার উপর। সেখানে 10টি সোনার মুদ্রা চকচক করছিল। রাধা, এদিকে দেখো, 10টি সোনার মুদ্রা। এ কি করে হয়? এ যে অসম্ভব। কিছুক্ষণ আগেই তো আমি এ ঘর থেকে গেলাম, তখন তো কিছু দেখিনি ওখানে। অর্জুনের চোখে জল চলে এলো। তার মানে সোনার বক ঠিকই বলেছিল। ঠিক তখনই চম্পা দৌড়ে এলো, তার চোখেও জল ছিল। বাবা, বাবা, কথা দাও, আজ থেকে তুমি আর কখনো কোনো বন্যপ্রাণী শিকার করবে না। কথা দাও বাবা। আমি কথা দিচ্ছি চম্পা, আজ থেকে আমি আর কোনো নিরীহ প্রাণীকে মারব না। এখন থেকে আমি জঙ্গলের শিকার করতে নয়, বরং পশু পাখিদের সাহায্য করতে যাব। পরের দিন অর্জুন জঙ্গলে গেল। কিছু দূর যেতেই সে একটি ময়না পাখি দেখতে পেল, যা কাঁটা ঝোপে আটকে ছিল। হে ঈশ্বর, ও তো আহত হয়েছে। মনে হয় কোনো কাঁটা ভরা ডালে ধাক্কা লেগেছে। অর্জুন ঝোপ সরিয়ে দিল, বনৌষধি দিয়ে তার ক্ষত সারিয়ে দিল এবং ময়নাটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সে অর্জুনের দিকে এমনভাবে তাকালো যেন আশীর্বাদ দিচ্ছে, তারপর উড়ে গেল। সন্ধ্যায় অর্জুন যখন বাড়ি ফিরল, দেখল আবার তার খাটিয়ার ওপর 10টি নতুন সোনার মুদ্রা রাখা আছে। এরপর প্রতিদিন সে কোনো না কোনো প্রাণীর উপকার করত আর প্রতি রাতে সোনার মুদ্রা পেত। ধীরে ধীরে অর্জুনের ঘর ধন সম্পত্তিতে ভরে গেল। সময় বয়ে চলল। অর্জুনের কাছে এখন অনেক সোনাদানা। একদিন রাধা মুচকি হেসে বলল, এখন তো আমরা বেশ ধনী হয়ে গেছি, তাহলে তুমি এখন কেন কোনো ব্যবসা শুরু করছো না? ঠিকই বলেছ রাধা, কাল থেকে আমি ফলের ব্যবসা শুরু করব। পরের দিন অর্জুন ফলের ব্যবসা শুরু করলো। সে কঠোর পরিশ্রম করতে লাগলো আর তার ব্যবসা দিন দিন বাড়তে থাকলো।
একদিন মোড়ল মশাই অর্জুনকে বাজারে দেখলেন। এ কি, এসব কি দেখছি? তুমি তো শিকারী ছিলে, এখন ফল বিক্রি করছো? মোড়ল মশাই, এখন আমি আর কোনো প্রাণীকে মারি না, কসম খেয়েছি এখন থেকে শুধু মানুষের ভালোই করব। বাহ, তোমার এই পরিবর্তন দেখে খুব ভালো লাগলো। এখন তুমি সত্যিই ভাগ্যবান শিকারী ডাকার যোগ্য। সময়ের সাথে সাথে অর্জুন গ্রামের সবচেয়ে ধনী এবং সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। অর্জুনের সাফল্যর কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল, কিন্তু এই কথা শুনে ধনীরাম খুব চিন্তিত হয়ে পড়ল। এটা কিভাবে সম্ভব? এ তো সেই দরিদ্র শিকারী ছিল যে আমাকে শিকার বিক্রি করে দিন কাটাতো। এখন হঠাৎ এত বড় লোক হলো কি করে? ধনীরাম অর্জুনের কাছে গেল। অর্জুন, এসব হলো কিভাবে? তুমি তো শিকার ছেড়ে দিয়েছো, তবুও দিন দিন এত উন্নতি করছো কিভাবে? ধনীরাম বাবু, আপনি সম্মানিত ব্যক্তি, তাই আপনার কাছে কিছু লুকাবো না, আপনাকে সব সত্যি বলছি। অর্জুন ধনীরামকে ঝর্ণা এবং সোনার বকের পুরো কাহিনী শোনাল। ধনীরামের চোখে লোভ চিকচিক করে উঠল। এবার বুঝেছি, ওটা নিশ্চয়ই কোনো মায়াবী সোনার বক। আমি যদি ওটাকে ধরতে পারি তবে আমি আরো বড় লোক হয়ে যাব। তবে আর দেরি কিসের? যান আর ওটাকে ধরে আনুন। অর্জুন তো বোকা ছিল যে ওটাকে ছেড়ে দিল। আপনি কিন্তু এমন করবেন না। পরের দিন ধনীরাম ঝর্ণার কাছে পৌঁছল। সেখানে সেই সোনার বকটি ঘুরে বেড়াচ্ছিল। ধনীরাম জাল বের করে বকটির দিকে ছুঁড়ে মারল, কিন্তু যেই সে পা বাড়ালো অমনি তার পা পিছলে গেল এবং সে ঝর্ণার ভেতর পড়ে গেল। হে ভগবান, আমার শরীর, এটা তো পাথর হয়ে যাচ্ছে। লোভী মানুষ, তোর মন লালসায় ভরা, আর যার মনে দয়া নেই সেই মানুষ পাথরে পরিণত হয়। মিথ্যে! অর্জুনও তো শিকারী ছিল, ওর মনে আবার কিসের দয়া? ওকে তো তুমি ধনী করে দিলে। অর্জুন শিকারী ছিল ঠিকই, কিন্তু তার ভেতরে দয়ার বীজ সুপ্ত ছিল। আর তুই লোভে অন্ধ, তোর ভেতরে দয়ার কোনো জায়গা নেই। পরের মুহূর্তেই ধনীরাম পাথরে পরিণত হলো। ঝর্ণার কিনারে এখন একটা পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, যার মুখে লোভের ছায়া জমে আছে। সন্ধ্যা হয়ে গেল, তবুও যখন ধনীরাম বাড়ি ফিরল না, তখন ধনীরামের স্ত্রী চিন্তিত হয়ে বলল, হে ঈশ্বর, আমার স্বামী ঝর্ণায় গিয়েছিলেন, এখনো তো ফিরলেন না। কোনো বিপদ হলো না তো? এ কথা বলে সে সরাসরি অর্জুনের বাড়িতে পৌঁছল। আরে ধনীরাম গিন্নি, আপনি এত রাতে? কি হয়েছে? আপনার মুখে এমন উদ্বেগের ছাপ কেন? অর্জুন, আমার স্বামী ঝর্ণার কাছে গিয়েছিলেন, তিনি আর ফেরেননি। আমার মনে হচ্ছে ওনার কোনো বড় বিপদ হয়েছে। আমি তোমার কাছে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করো। অর্জুনের মুখ কঠোর হয়ে গেল, তার চোখে রাগ আর উদ্বেগ দুটোই ফুটে উঠল। আসলে ধনীরাম বাবুর ওখানে যাওয়ার কি দরকার ছিল? ওই বক কোনো সাধারণ বক নয়, বরং মায়াবী বক। আর ওর রহস্য তো আমারও পুরোপুরি জানা নেই। চলুন গিয়ে দেখি ওনার কোনো ক্ষতি হয়নি তো। অর্জুন এবং ধনীরামের স্ত্রী বনের সেই রহস্যময় ঝর্ণার কাছে পৌঁছল। চাঁদের আলো ঝর্ণার উপর পড়ছিল, আর সেখানে তারা একটা পাথরের মূর্তি দেখতে পেল।
এ ভগবান, এ তো আমার স্বামী। ওনার শরীর তো পাথর হয়ে গেল। অর্জুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তখনই রং বেরঙের রশ্মি ঠিকরে বেরোলো এবং সেই আলো থেকেই সোনার বক প্রকট হলো। এ লালসার বশবর্তী হয়ে আমাকে বন্দি করতে এসেছিল, কিন্তু এ জানতো না যে এই ঝর্ণা মায়াবী এবং আমি এই ঝর্ণার রক্ষক। যখন ও আমার উপরে জাল ফেললো, ওর পা পিছলে গেল, আর যেই ঝর্ণার জল ওর গায়ে পড়ল, ও পাথরে পরিণত হলো। হে দিব্য বক, দয়া করো, ওকে ওর আসল রূপে ফিরিয়ে দাও। অসম্ভব। একবার যা পাথর হয়ে গেছে তা আর মানুষ হতে পারে না। ধনিরামের স্ত্রী মাটিতে আছাড় খেয়ে ফুটিয়ে কাঁদতে লাগলো। অর্জুনের চোখেও জল চলে এলো। কিছুক্ষণ আগে যখন আমি তোমার কাছে এসেছিলাম, তুমি বলেছিলে যে আমার মনে দয়ার একটা স্ফুলিঙ্গ বাকি আছে। এখন সেই স্ফুলিঙ্গ প্রদীপে পরিণত হয়েছে। এখন আমি পুরোপুরি দয়ালু হয়ে উঠেছি। যদি তুমি ধনিরামকে জীবিত করতে না পারো, তবে আমাকেও পাথর বানিয়ে দাও। বকটি কিছুক্ষণ মৌন রইল। তারপর হঠাৎ তার শরীর থেকে রং বেরঙের রশ্মি বের হতে শুরু করলো, আর পরের মুহূর্তেই সে এক পরম সুন্দর পুরুষে রূপান্তরিত হলো। অর্জুন, তুমি সত্যিই এখন পূর্ণ দয়ালু হয়ে উঠেছ। তোমার মন নির্মল হয়ে গেছে, তাই তোমার শব্দগুলো অলৌকিক কাজ করেছে। রঙিন রশ্মিগুলো ধনিরামের পাথরের শরীরের ওপর পড়ল এবং সে তার আসল রূপে ফিরে এলো। আমি এই ঝর্ণার ভেতরে থাকি। এটা আমার রাজ্য। আমি বকের রূপ নিয়ে ঘুরি যাতে মানুষের পরীক্ষা নিতে পারি। এবার আমি বুঝতে পারলাম এই ঝর্ণা কেন এত রহস্যময়। আমি দেখেছিলাম তুমি আগে এক নিষ্ঠুর শিকারী ছিলে, যে বনের প্রাণীদের মেরে আনন্দ পেত, কিন্তু তোমার ভেতরে দয়ার বীজ সবসময় ছিল। সেই বীজই তোমাকে বদলে দিয়েছে। আজ তুমি সত্যিকারের ভাগ্যবান শিকারী হয়েছ, কারণ ভাগ্য তাদেরই সহায় হয় যারা নিজের মনকে জয় করতে পারে। এখন আমি সব সময় দয়া এবং সেবার সঙ্গে থাকব। যতদিন বেঁচে থাকব, প্রতিটি আহত পাখি এবং পশুর সাহায্য করে যাব। তেমনই হোক অর্জুন। যতদিন তুমি বেঁচে থাকবে, প্রতিটি সেবার পর তুমি আশীর্বাদ এবং সোনার মুদ্রা পেতে থাকবে। এটাই আমার কথা। এইটুকু বলে সেই মায়াবী পুরুষ রঙিন আভায় বিলীন হয়ে গেল। অর্জুন, ধনিরাম এবং তার স্ত্রী ঝর্ণার পাশে দাঁড়িয়ে রইল। তাদের চোখে শ্রদ্ধা এবং অনুতাপ দুটোই মিশেছিল।